কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সে বা মেজরে পড়াশুনো করছো, বা তোমরা যারা ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি জেনারেল কোর্সে পড়াশুনো করছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই যে ফার্স্ট পেপারটি রয়েছে মেজর MT1 প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তারপর 2026-এর যে সাজেশন, সেই সাজেশন নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। ইতিমধ্যে আমি অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া পরবর্তীতে তোমাদের যে সেমিস্টারগুলো আসছে, সেই সেমিস্টারগুলোতেও প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। সেটা পরে আমরা আলোচনা করব পরবর্তী সেমিস্টারের বিষয়ে। এখন আমরা এই ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ তোমরা যারা সবেমাত্র 12 ক্লাস পাস করে ফার্স্ট সেমিস্টারে উঠেছো বা ভর্তি হয়েছো হিস্ট্রি অনার্সে বা হিস্ট্রি জেনারেল কোর্সে, তোমাদের জন্য এই ক্লাসটি। তো দেখো, তোমাদের এই যে পেপার, এই পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি MT1। একটাই পেপার পড়তে হবে অনার্সের, হিস্ট্রি MT1। 4টি ইউনিট আছে সিলেবাসে। এই 4টি ইউনিট কি কি রয়েছে তা সম্পর্কে একটু সংক্ষেপে বলি। দেখো, ইউনিট 1-এ রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস চর্চা। তা ভারতীয়রা প্রাচীনকালে ইতিহাস লিখেছিল কিনা বা কতটা লিখেছিল, সেটা নিয়ে এই টপিক। তা প্রাচীন ভারতের মানুষের ইতিহাসের বোধ খুব কম ছিল, এমনটা মনে করেন বিদেশি বিভিন্ন ঐতিহাসিক। এই কারণে প্রাচীন ভারতের সুসংবদ্ধ যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু লেখা হয়নি। একটা জিনিস মনে রাখতে হবে যে ইতিহাস লেখারও কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে সেগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে অন্যান্য তথ্যের সাথে মিলিয়ে তথ্য যাচাই করে তারপর ইতিহাস লিখতে হয়। কিন্তু এইভাবে প্রাচীন ভারতের কেউ, কোনো ঐতিহাসিক বা কোনো ব্যক্তি ইতিহাস লেখেনি। এই কারণে রমেশচন্দ্র মজুমদার বলছেন যে ভারতীয়দের মধ্যে ইতিহাসের বোধ ছিল, প্রাচীনকাল থেকে ছিল, ইতিহাসের চেতনাও ছিল, কিন্তু এই যে উপাদান, ইতিহাসের উপাদান, সেগুলোকে সংগ্রহ করে ইতিহাস লিখতে গেলে উপাদানের প্রয়োজন হয়। তাই ইতিহাসের উপাদানগুলোকে সংগ্রহ করে যথাযথ বিচার বিশ্লেষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই ইতিহাস লেখার যে উৎসাহ বা ইচ্ছা, সেটা কিন্তু দেখা যায়নি, বা তার অভাব ছিল ভারতীয়দের মধ্যে। ভারতীয়দের মধ্যে ইতিহাসের বোধ ছিল, কিন্তু ইতিহাস লেখার যে চেতনা বা যে তাগিদ, সেটা কিন্তু ছিল না। প্রাচীনকালে আমরা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতায় দেখি যে অনেক ঐতিহাসিক কিন্তু প্রাচীনকালে ইউরোপের ইতিহাস লিখেছেন, পাশ্চাত্যের ইতিহাস লিখেছেন। যেমন হেরোডোটাস, থুকিডিডিস, প্লিনি, প্লুটার্ক, ট্যাসিটাস, ডিওডোরাস, এরকম বিভিন্ন ঐতিহাসিক আছেন যারা প্রাচীনকালে পাশ্চাত্য সভ্যতার ইতিহাস লিখেছিলেন। কিন্তু সেই সময় ভারতবর্ষে কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ লেখা হয়নি। যা লেখা হয়েছিল সেগুলো কোনো না কোনো রাজার প্রশস্তি। যেমন আমরা এখানে হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। আমরা জানি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তা তিনি যখন এলাহাবাদ প্রশস্তি লেখেন, তখন সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী সেখানে তিনি লিখেছিলেন, সমুদ্রগুপ্তের হয়ে পক্ষপাতিত্ব করেছিলেন। আবার হর্ষবর্ধনের কথা বলা যায়, তার সভাকবি বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিত, হর্ষের জীবনী। সেই হর্ষের জীবনীতে বাণভট্ট হর্ষবর্ধন সম্পর্কে অনেক বেশি বেশি করেও লিখে রাখতে পারেন। তাই এইগুলো সঠিক ইতিহাস গ্রন্থ নয়। ইতিহাসের অনেক তথ্য আমরা এই গ্রন্থগুলো থেকে পাই, কিন্তু এগুলো যথাযথ ইতিহাস গ্রন্থ নয়। ভারতবর্ষে প্রাচীনকালে সর্বপ্রথম ঐতিহাসিক গ্রন্থের যে মর্যাদা যাকে দেওয়া হয়েছে, সেই গ্রন্থের নাম রাজতরঙ্গিনী, যেটা লিখেছিলেন 1050 খ্রিস্টাব্দে কলহন, কাশ্মীরের পণ্ডিত কলহন। তিনি কাশ্মীরের লোহার বংশ, উৎকল বংশের ইতিহাস লিখেছিলেন এই রাজতরঙ্গিনী গ্রন্থে। এই গ্রন্থেই সর্বপ্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, অর্থাৎ ইতিহাস লিখতে গেলে যে নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনের উপর ভিত্তি করে এই গ্রন্থ তিনি লিখেছিলেন। তাই এই গ্রন্থকেই বলা হয় ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। তা ভারতীয়দের মধ্যে ইতিহাস লেখার বোধ কতটা ছিল বা ছিল না, তা নিয়ে প্রশ্ন হয়। আবার প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আধুনিককালে যে বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী তৈরি হয়েছে, যেমন জাতীয়তাবাদী গোষ্ঠী, বামপন্থী বা মার্ক্সবাদী গোষ্ঠী, ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটির কেমব্রিজ গোষ্ঠী, তো এই সমস্ত গোষ্ঠীগুলোর দৃষ্টিভঙ্গি কী ছিল, সেটা নিয়েই আমাদের কিন্তু প্রথম ইউনিট রয়েছে
প্রাচীন ভারতের ইতিহাস রচনা। এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে গেলে আমাদের ঐতিহাসিক উপাদান দরকার। সেই ঐতিহাসিক উপাদানগুলো কি রয়েছে, ঐতিহাসিক উপাদানগুলোকে কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন জায়গায় যে প্রত্নতাত্ত্বিক যে খনন কার্য করে প্রাচীনকালের জিনিসপত্র মাটি থেকে তোলা হয় তার প্রসেস পদ্ধতিগুলো কি রয়েছে, এই সব কিছু নিয়ে রয়েছে ইউনিট 1 অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস চর্চা। এরপরে দেখো রয়েছে ইউনিট 2 পাথরের যুগ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তা আমরা জানি যে এককোষী অ্যামিবা থেকে মানুষের উৎপত্তি, মানে এককোষী অ্যামিবা বিবর্তিত হতে হতে বানর হয়ে, বানর থেকে মানে এপ থেকে মানুষ হয়েছে। এবং সেই মানুষেরও তার শারীরিক গঠনের বিভিন্ন পর্যায় রয়েছে, অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো স্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস, এই সমস্ত পর্বের ভিতর দিয়ে হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষের উৎপত্তি হয়। তা মানুষ দীর্ঘদিন বনে জঙ্গলে ছিল, প্রায় 2.5 লক্ষ বছর, এবং এই বনে তারা থাকতেন, পশুর সাথে থাকতেন, এবং যখন তাদের খিদে পেত তখন তারা পশু হত্যা করে সেই মাংস তারা ভক্ষণ করতেন, খাদ্য সংগ্রহ করে আনতেন, এবং এক্ষেত্রে তাদের হাতিয়ার ছিল পাথরের হাতিয়ার। তা মানুষ 2.5 লক্ষ বছর বনে জঙ্গলে ছিল, এবং সেই সময় মানুষের একমাত্র অবলম্বন ছিল এই পাথরের হাতিয়ার। এই কারণে এই 2.5 লক্ষ বছরের এই টাইমটাকে ঐতিহাসিকরা বলছে পাথরের যুগ। এই পাথরের যুগের আবার 3টি ভাগ রয়েছে, প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, নব্য পাথরের যুগ। এগুলো কি? প্রাচীন পাথরের যুগের হাতিয়ারগুলো ছিল, পাথরের হাতিয়ার অনেক বড় বড়, হয়তো 2-3 জন মিলে একটা বড় পাথর কোনো পশুর উপরে ছুঁড়ে মারা হতো, অর্থাৎ আকারে ছিল অনেক বড়। মধ্যপ্রস্তর যুগে এসে এই বড় বড় হাতিয়ারগুলো একটু ক্ষুদ্র হয়, অর্থাৎ মাঝারি মাপের হয়, এবং কিছুটা ধারালো করা হয় এই সমস্ত অস্ত্রগুলোকে। আর নব্যপ্রস্তর যুগে এসে এই হাতিয়ারগুলোকে আরও বেশি আধুনিক করা হয়, আরও বেশি ধারালো, সুচালো, তীক্ষ্ণ করা হয়, এবং সেগুলোকে ধরার জন্য বাটালিও লাগানো হয় এই হাতিয়ারে। অর্থাৎ পাথরের যুগে হাতিয়ারের নির্মাণের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসে যুগের পর যুগে। তাই এই সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে এই পাথরের যুগে। তা পাথরের যুগের শেষ যে পার্টটা আমি বললাম, নব্যপ্রস্তর যুগ, এই যুগে মানুষ অনেক কিছু আবিষ্কার করে, যেমন আগুনের আবিষ্কার করে, কুমোরের চাকা তৈরি করে, মানুষ এক জায়গায় স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরি করতে শেখে। কেন শেখে? কারণ মানুষ এই সময় চাষবাস করতে শিখেছিল, মেয়েরাই প্রথম চাষবাস করতে শেখে। ফলে চাষের যে ক্ষেত তাকে পাহারা দেওয়ার জন্য তার পাশেই তারা কিন্তু ঘরবাড়ি বানায়, এবং এক থেকে একাধিক ঘরবাড়ি যখন গড়ে ওঠে তখন গ্রাম গড়ে ওঠে, আর গ্রাম গড়ে উঠলেই সভ্যতা গড়ে ওঠে। তাই নব্যপ্রস্তর যুগে ভারতবর্ষের মানুষ প্রথম মেহেরগড় বলে যে জায়গাটি রয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে, সেখানেই প্রথম সভ্যতা গড়ে তোলে, মেহেরগড় সভ্যতা। যীশুখ্রিস্টের জন্মের 7000 বছর আগে এই সভ্যতা গড়ে ওঠে, এবং যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। মেহেরগড়ের মানুষ তখন মেহেরগড় ছেড়ে দিয়ে, বিভিন্ন কারণে মেহেরগড় সভ্যতা ধ্বংস হয়, প্রাকৃতিক কারণটাই বেশি ছিল। তা প্রাকৃতিক কারণে এই সভ্যতা যখন ধ্বংস হয়, মেহেরগড়ের মানুষেরা আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে সিন্ধু নদীর তীরে চলে আসে, এবং সিন্ধু নদীর বিভিন্ন জায়গায় মানে পাড়ে, নদীর ধারে তারা নগর গড়ে তোলে। এই মেহেরগড়ের লোকেরা, অর্থাৎ এই নব্যপ্রস্তর যুগের লোকেরাই হরপ্পায় এসে তারা বিভিন্ন জায়গায় নগর শহর গড়ে তুলে সেখানে তারা বসবাস করতে থাকে, এবং এই সভ্যতাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা, যেহেতু সিন্ধু নদীর তীরে। এখন সিন্ধু নদীর তীরে বর্তমানে প্রায় 2500 নগর পাওয়া গেছে। প্রথম আবিষ্কৃত হয় 1921 সালে হরপ্পা, এবং হরপ্পার কেন্দ্রটি রাজধানী ছিল বলেই মনে করা হয়। এই কারণে এই হরপ্পার নাম থেকে এই সিন্ধু সভ্যতার আরেক নাম দেওয়া হয়েছে হরপ্পা সভ্যতা। তাই যা হরপ্পা সভ্যতা তাই কিন্তু সিন্ধু সভ্যতা। এখন এই সিন্ধু সভ্যতার মানুষদের বৈশিষ্ট্য কী, তাদের অর্থনীতি কেমন ছিল, তাদের ধর্মীয় যেমন জীবন কেমন ছিল, তাদের বিভিন্ন শিল্পকলা কেমন ছিল, বিভিন্ন দিক আমাদেরকে পড়তে হয়, হরপ্পার বৈশিষ্ট্য পড়তে হয়। এবং একটা সময় এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতন ঘটে। পতনের অনেক কারণ আছে, প্রাকৃতিক কারণ আছে, আর শেষ কারণ ছিল বৈদেশিক আক্রমণ। এই বৈদেশিক আক্রমণকারী হিসেবে আর্য জাতি তারা আসে ভারতবর্ষে, এবং এই হরপ্পাবাসীদের উপরে আক্রমণ চালায়, এবং হরপ্পা বা সিন্ধু অঞ্চল থেকে হরপ্পাবাসীদেরকে বিতাড়িত করে এই অঞ্চল আর্য জাতির লোকেরা দখল করে নিয়ে এই জায়গায় তারা ঘরবাড়ি বানায়, তারা নগর ধ্বংস করে দিয়ে গ্রামের পত্তন করে, এবং এই জায়গায় শুরু হয় আর্য সভ্যতা। আর্যদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ, তাই বেদকে কেন্দ্র করে আর্যদের জীবনটা আবর্তিত হতো। তাই আর্যদের সভ্যতার আরেকটা নাম বৈদিক সভ্যতা।
এখন এই আর্যদের যে বৈদিক সভ্যতা সেটা শুরু হয় যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে থেকে এবং শেষ হয় যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে থেকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক পর্যন্ত। এই সময়টার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত একটা পর্ব, যাকে আমরা বলি বৈদিক যুগ, যে সময় তারা ঋগ্বেদ লিখেছিল। বেদের 4টি ভাগের প্রথম ভাগ এই সময় লেখা হয়। আর পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ, যখন তারা সিন্ধু অঞ্চল ছেড়ে তারা ভারতবর্ষের ভিতরে প্রবেশ করে, বিশেষ করে উত্তর পূর্ব দিকে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে তারা চলে আসে এবং এখানেও কিন্তু আর্য সভ্যতার বিস্তার ঘটে, অর্থাৎ উত্তর ভারতেও আর্য সভ্যতার বিস্তার ঘটে পরবর্তী বৈদিক যুগে, যে সময় সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই সমস্ত বেদগুলো লেখা হয়েছিল। এখন এই আর্যদের সভ্যতার অর্থাৎ বৈদিক সভ্যতার মানুষদের অর্থনীতি কেমন ছিল, সমাজ জীবন কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, ধর্ম কেমন ছিল, মেয়েদের বা নারীদের অবস্থা কেমন ছিল, এই আর্য জাতি কারা, তারা কি ভারতের লোক না বাইরে থেকে এসেছে, একে আমরা বলি আর্য বিতর্ক, যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। তো এই আর্য বিতর্ক দিয়ে শুরু হবে এই চ্যাপ্টারের বা এই ইউনিটের প্রথম প্রশ্ন। তারপরে তাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, নারীদের অবস্থা, বৈদিক সাহিত্য সব কিছু আমাদেরকে পড়তে হবে এই বৈদিক যুগে। তা এই ছিল 2 নম্বর ইউনিট। এরপরে দেখো যেটা রয়েছে, মানে 3 নম্বর ইউনিট বললাম, এরপরে রয়েছে 4 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। তা বৈদিক যুগের যখন বৈদিক সভ্যতা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে চলে আসে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 600 বছর আগে, তখন আর্যরা কোথায় ছিল? উত্তর ভারতে ছিল। গঙ্গা নদীর বিভিন্ন জায়গায় মানে পাড়ে তারা কিন্তু গ্রাম গড়ে তোলে, সভ্যতার বিস্তার ঘটায় তারা এই গঙ্গা এবং যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে। এবং একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের নৌপথে, নৌকার মাধ্যমে বাণিজ্য হতো, বিনিময়ের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতে থাকে। এই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেতে পেতে কিছু কিছু জায়গা বা বাজার সেগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে, অর্থাৎ জনপদ গড়ে ওঠে। জনপদ অর্থাৎ জনগণের পা যে জায়গায় পড়ে তাকে আমরা বলছি জনপদ, অর্থাৎ মানুষের আনাগোনা যেখানে বাড়ে। কোথায় বাড়ে? একমাত্র বাজারে হতে পারে। তা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো এইভাবে জনপদ হিসাবে গড়ে ওঠে। এর মধ্যে যেগুলো বৃহৎ আকারের জনপদ ছিল সেগুলোকে আমরা বলি মহাজনপদ। তা এইভাবে দেখা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে 16টি জনপদ গড়ে ওঠে, মহাজনপদ। তার মধ্যে একটা ছিল দক্ষিণ ভারতে, যার নাম ছিল অসমক, গোদাবরীর তীরে। আর বাকি 15টা কিন্তু এই উত্তর ভারতে অবস্থিত ছিল এই মহাজনপদ। কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, কম্বোজ, সুরসেন, গান্ধার, অসমক, এইভাবে 16টা মহাজনপদ গড়ে উঠেছিল উত্তর ভারতে। এই মহাজনপদগুলোর মধ্যে আবার সর্বদা কিন্তু লড়াই লেগে থাকতো বিভিন্ন কারণে। গরু বা সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে একটা জনপদের সাথে আরেকটা জনপদের সবসময় ফাইট লেগে থাকতো এবং প্রতিটা জনপদে একজন করে রাজা থাকতেন। কেন রাজার আবির্ভাব হলো? এই যে একটা আর্যরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল, যদু, অনু, পুরু, তুরু, কুর্বশ, ভরত, সৃঞ্জয়, বিভিন্ন গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে সবসময় লড়াই করত। তা যুদ্ধে জয়লাভের জন্য একটা উপযুক্ত নেতার প্রয়োজন হয়েছিল। এই যুদ্ধে জয়লাভের পর এই নেতা রাজায় পরিণত হয়। তো এইভাবে দেখা যায় প্রতিটা মহাজনপদে একজন করে রাজা আছেন, একটা করে রাজধানীও কিন্তু সেখানে রয়েছে এবং কোনো না কোনো একটা জাতি, আর্যদের একটা জাতি সেখানে রাজত্ব করছে। তা এইভাবে এই 16টা মহাজনপদ উত্তর ভারতে গড়ে ওঠে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এই 16টা মহাজনপদের মধ্যে শক্তিশালী ছিল কাশী, কোশল, অবন্তী আর মগধ। মগধ কি করে? শেষ পর্যন্ত বাকি জনপদগুলোকে একে একে দখল করে নেয়। দখল করে নিয়ে ভারতবর্ষে তৈরি করে মগধ সাম্রাজ্য, ভারতের প্রথম সাম্রাজ্য মগধ সাম্রাজ্য, যার প্রথম রাজা ছিলেন বিম্বিসার, হর্ষঙ্ক বংশের। তারপরে তার ছেলে অজাতশত্রু এবং তারপরে উদয়ন এবং আরও তার পুত্রেরা রাজত্ব করে। এরপর শিশুনাগ বংশ আসে, নন্দ বংশ আসে, যার প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ রাজা ধননন্দ। শেষ রাজা ধননন্দকে হটিয়ে আসে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কৌটিল্য বা চাণক্যের সহায়তায়। এরপরে বিন্দুসার আসে, তার ছেলে অশোক আসে এবং শেষ রাজা যিনি ছিলেন বৃহদ্রথ, তাকে হত্যা করেন তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ 187 খ্রিস্টপূর্বাব্দে এবং শুঙ্গ বংশের শাসন শুরু হয়। তো এই পর্যন্ত আমাদেরকে কিন্তু পড়তে হবে এই মগধের উত্থান কিভাবে হলো, তার ভৌগোলিক
অর্থনৈতিক কারণগুলো কী ছিল, তার রাজনৈতিক ইতিহাস কী ছিল মগধের এই উত্থানে, আবার এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলো কেন গড়ে উঠেছিল তার বর্ণনা কী, আবার এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে হিন্দু ধর্মের মধ্যে একটা প্রতিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ হিন্দু ধর্ম ছিল বেদ নির্ভর, বেদ ছিল সংস্কৃত ভাষায় লেখা, জটিল দার্শনিক তত্ত্ব সেখানে আছে। সাধারণ মানুষের ভাষা ছিল পালি প্রাকৃত, তারা সংস্কৃত ভাষা বুঝতেন না, ফলে ধর্মগ্রন্থে কি লেখা আছে সাধারণ মানুষ জানতেন না। এবং ঈশ্বরের যে আরাধনা মানুষ করবে, সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ মানুষ করতে পারছিলেন না। মানুষের মনে যে জিজ্ঞাসা আছে ধর্ম সম্পর্কে, সেই জিজ্ঞাসার সদুত্তর ব্রাহ্মণরা দিতে পারছিলেন না। কারণ আর্য সমাজের 4টি শ্রেণী ছিল, ব্রাহ্মণ ওপরে, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। ব্রাহ্মণের কাজ পূজার্চা করা, ক্ষত্রিয়ের কাজ দেশ রক্ষা করা, দেশ শাসন করা, বৈশ্যের কাজ ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করা, আর শূদ্রের কাজ ছিল এই 3টি শ্রেণীকে সেবা করা। এখন ব্রাহ্মণ ছিল জাতি শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণদের এই আধিপত্য ক্ষত্রিয়রা আর মানতে চাইছিলেন না। তারা দেশ শাসন করছেন, দেশ রক্ষা করছেন, একজন রাজা সিংহাসন থেকে নেমে এসে ব্রাহ্মণকে প্রণাম করতে হচ্ছে, এটা রাজার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তো এই কারণে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। বৈশ্য শূদ্র যারা ছিল তারা বিভিন্ন কারণে এই ব্রাহ্মণ শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। কারণ হিন্দু ধর্মে যখন যাগযজ্ঞ প্রথায় প্রচুর গরু বলি দেওয়া হতো, এই গরু বলি দেওয়ার ফলে প্রায় 500, 700, 1000-এর উপরে গরু এক একটা যজ্ঞে বলি দেওয়া হতো। এর ফলে গরুর একটা সংকট দেখা দেয়। চাষবাস করার ক্ষেত্রে গরু খুব অপরিহার্য ছিল, ফলে চাষবাসের অসুবিধা হতে থাকায় এই বৈশ্যরা কিন্তু বিরোধিতা করেছিল হিন্দু ধর্মে। এছাড়া বৈশ্যরা যে ব্যবসা বাণিজ্য করতেন সেখানে সুদের কারবার হতো, অবশ্য সুদের কারবার হিন্দু ধর্মে নিষিদ্ধ ছিল। এই সমস্ত দিক দিয়ে এই বৈশ্য সম্প্রদায় ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে, অর্থাৎ হিন্দু ধর্মের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে থাকে। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তারা ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। শুরু হয় খ্রিস্টপূর্ব 6শ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন। ঠিক এই সময়ে গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্ম এবং মহাবীরের নেতৃত্বে জৈন ধর্মের বিকাশ ঘটে। তখন মানুষ দলে দলে হিন্দু ধর্ম ছেড়ে এই বৌদ্ধ জৈন ধর্ম গ্রহণ করে। এখন বৌদ্ধ জৈন ধর্মের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, গৌতম বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে সে সম্পর্কে জানতে হবে। বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য জানতে হবে। বৌদ্ধ জৈন ধর্ম বাদেও প্রতিবাদী ধর্ম হিসাবে আরও অনেক ধর্ম উঠে আসে, যেমন চারবাক দর্শন বা আজীবিক ধর্ম, সব কিছু আমাদেরকে পড়তে হবে এই শেষ ইউনিটে। তাহলে লাস্ট যে ইউনিটটা রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, এখানে আমরা কি পড়ছি? এখানে পড়ছি প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট, কেন প্রতিবাদী ধর্ম আন্দোলন হলো, বৌদ্ধ জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য কী, এদের মধ্যে পার্থক্য কী, এটা আমাদেরকে পড়তে হবে। ষোড়শ মহাজনপদের উত্থান কিভাবে হচ্ছে, এর মধ্যে মগধের উত্থান কিভাবে হচ্ছে, তার অনেকগুলো কারণ রয়েছে। এই সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 4-এ। আর ইউনিট 3-তে আর্য সভ্যতা অর্থাৎ বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতার ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, নারীদের অবস্থা, বৈদিক সাহিত্য সবই পড়তে হচ্ছে, আর্য বিতর্ক পড়তে হচ্ছে। তার আগে রয়েছে হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, হরপ্পার পতন, হরপ্পার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার মানুষের ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, তাদের শিলমোহর, তাদের প্রাচীনত্ব, সব কিছুই আমাদেরকে জানতে হবে এই হরপ্পা সভ্যতার ইউনিটে। আর প্রথম ইউনিটটা কি রয়েছে? প্রাচীন ভারতের ইতিহাস চর্চা। প্রাচীন ভারতীয়দের কতটা ইতিহাসের চেতনা ছিল, প্রথম ঐতিহাসিক গ্রন্থ কী ছিল, বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী যেভাবে ব্যাখ্যা করেছেন প্রাচীন ভারতের ইতিহাস সেগুলো কি, কেমব্রিজ, মার্ক্সবাদী, নিম্নবর্গীয় এবং জাতীয়তাবাদী ঐতিহাসিকদের দৃষ্টিতে প্রাচীন ভারতের ইতিহাস চর্চা। তো এই 4টি ইউনিট রয়েছে এবং এর মধ্যে কি কি প্রশ্ন হয় সেগুলোও আমি বললাম। এবার এর যে প্রপার যে সাজেশন, সেই সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গায় তোমরা খাতায় নোট ডাউন করবে সাজেশনটা, এবং সাজেশন ধরে ধরে সেই প্রশ্নের উত্তর তোমরা এই প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে। দেখবে এখানে 20 নম্বরের প্রশ্নের উত্তরও দেওয়া আছে, আবার 10 নম্বরের প্রশ্নের উত্তরও দেওয়া আছে। তোমাদের যে 10 নম্বরের প্রশ্নের উত্তর, তোমরা সেই জায়গা থেকে 10 নম্বরের অ্যান্সারটাই সংগ্রহ করবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। এছাড়া তোমাদের কলেজের বিভিন্ন প্রজেক্ট আসবে সামনে, সেই সমস্ত প্রজেক্টের অ্যান্সারও আমি প্রোভাইড করব। যদি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও কোন প্রশ্নের উত্তর তোমাদের দরকার, সেই অ্যান্সার কিন্তু দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের এই গ্র্যাজুয়েশনের 4 বছরের সম্পূর্ণ ফ্রি গাইড এখানে তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলের মাধ্যমে আমি অনলাইন এইভাবে ফ্রি টিউশন তোমাদের জন্য প্রোভাইড করব। এখানে কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, না কোনো নোটস বিক্রির ব্যাপার আছে, না অফলাইন
অনলাইন টিউশনের ব্যাপার আছে, কোনো কিছুই নেই। যে প্রশ্নের দরকার আমি ডিটেলসে আলোচনা করব সেই প্রশ্নটি এবং তার অ্যান্সারও আমি অন স্ক্রিনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এইভাবে এই 4 বছর তোমরা সম্পূর্ণ গাইড পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া তোমাদের এডুকেশন সাবজেক্টে তোমরা যারা অনার্স পড়ছো বা জেনারেল কোর্সে পড়ছো, বা পলিটিক্যাল সায়েন্স তোমরা যারা অনার্স পড়ছো বা জেনারেল কোর্সে পড়ছো, তোমরাও এই দুটো সাবজেক্টের ফুল গাইড কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই এই চ্যানেলটা তোমরা যতটা পারবে তোমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে, তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে, কারণ আমি কল্যাণী ইউনিভার্সিটির এই ফার্স্ট কিন্তু পড়ানো স্টার্ট করেছি। যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি আমার দিক থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব তোমাদের জন্য। তা এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি সাজেশন, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর বা অনার্সের যে মেজর MT1 যে পেপার, সেই পেপারের সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর 1 বা MT1 সাজেশন 2026 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রাচীন ভারতের ইতিহাস ব্যাখ্যায় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস ব্যাখ্যায় মার্ক্সবাদী বা বামপন্থী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক উৎখননের গুরুত্ব আলোচনা করো। এই 1, 2, 3-এর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। পরটি নিম্ন পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। পরটি নব্য প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটির মধ্যেও একটা আসতে পারে। পুরাপ্রস্তর যুগ, এখানে নিম্নর জায়গায় তোমরা একটা প্রাচীন পুরাপ্রস্তর যুগ হিসেবে লিখবে, প্রাচীন পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। পরটি ভারতীয় সংস্কৃতির বিকাশে সিন্ধু সভ্যতার অবদান। পরটি সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো। পরটি হরপ্পা সভ্যতার আবিষ্কার ইতিহাসের ধারণায় কী পরিবর্তন আনে। পরটি প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি মুদ্রার গুরুত্ব, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। পরটি মগধের উত্থানের কারণ, ভৌগোলিক অর্থনৈতিক প্রেক্ষাপট। পরটি নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলনের কারণ। পরটি ঋক বৈদিক যুগের রাজনীতি অর্থনীতি, পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন এসেছিল। এই 12টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে। এই 12টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 12টি প্রশ্ন পড়ার পর যদি তোমরা আরও কিছু প্রশ্ন পড়তে চাও তাহলে কিছু এক্সট্রা প্রশ্ন এখানে রাখা হলো, এগুলো তোমরা দেখতে পারো। ষোড়শ মহাজনপদের উত্থানের কারণ ও তাদের বর্ণনা দাও। বৌদ্ধ ধর্মের উত্থান পতনের কারণ আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নগরায়ণ প্রক্রিয়া আলোচনা করো। পরটি ঋক বৈদিক যুগের জনসাধারণকে কৃষক সম্প্রদায় নামে কি অভিহিত করা যায়। পরটি পরবর্তী বৈদিক যুগে নারী ও শূদ্রদের অবস্থা কেমন ছিল। শেষ প্রশ্ন, সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের উত্থান ব্যাখ্যা করো। এখানে 18টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, 20 নম্বর, পরীক্ষায় 8টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10-12টা প্রশ্ন দেখবে। সিন্ধু লিপির স্বরূপ নির্ণয় করুন। সিন্ধু সভ্যতার অন্তর্গত উপকূলবর্তী শহরগুলো সম্পর্কে টিকা লিখুন। হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য, বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা করো। বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য, যজুর্বেদ, বৈদিক সাহিত্য, যে কোনো একটা আসতে পারে। মগধের উত্থানে অজাতশত্রুর ভূমিকা। জৈন ধর্মের মূলনীতি, বৌদ্ধ ধর্মের মূলনীতি। হিনজান বৌদ্ধ ধর্ম। মেহেরগড় উৎখননের গুরুত্ব। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা। হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বা আসতে পারে হরপ্পা সভ্যতার বিস্তৃতি। ক্ষুদ্রাস্যীয় যুগ, তাম্রস্যীয় যুগ। ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন। ঋক বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থা। তাই এখানে এই 13টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও আরও 4-5টি প্রশ্ন এখানে আছে। গৌতম বুদ্ধ, মহাবীর, জৈন ধর্মের উত্থান পতন, বৌদ্ধ জৈন ধর্ম কতটা প্রতিবাদী ছিল, এবং শেষ প্রশ্ন সভা ও সমিতি। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সভা সমিতি। তো এই ছিল তোমাদের সাজেশান। এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া তোমাদের যে এসএসসি পেপার পড়তে হবে তারও কিন্তু অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের যে প্রশ্নের দরকার সেটি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। তাই এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।